আচ্ছা, তোমরা কি অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করো? যদি পছন্দ না করে থাকো তাহলে এই ভিডিওটা অন্তত দেখো। দেখবে এই মুভিগুলোর প্রতি তোমার একটা আগ্রহ জন্মে গেছে। আসলে অ্যানিমেশন মুভিগুলো যে এতটা সুন্দর ও অর্থপূর্ণ হয় আমার আগে জানা ছিল না। দেখো, এখানে এই বিড়ালটা তার ছানাকে বাকি ছানাদের সাথে খেলা করতে দিয়ে যায়। তার দেখা দেখি এই অদ্ভুত ধরনের দেখতে দানবটাও এই মেয়েটাকে তাদের সাথে খেলা করতে বলে। আসলে এ হলো এই মেয়েটার মা, আর এ হলো বাবা। তারা একটা রাজ্যের রাজা এবং রানী ছিল। কোনো একটা অভিশাপের কারণে তারা দানবে পরিণত হয়েছে। তবে কেন সেই অভিশাপ আর এই অভিশাপ থেকে মুক্তির জন্য ওই রাজকুমারীকে কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল, আজকের মুভির গল্পতে ঠিক সেটাই থাকছে। তো হ্যালো মাই লাভস অ্যান্ড দিস ইজ দ্য টক স্টোরি। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটা মেয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে সে বলে আজ তার 15তম জন্মদিন, এজন্য আজ সে তার বাবা মার কাছে থাকবে। আচ্ছা, মেয়েটার নাম এলিয়ান। সে প্রাসাদে আসতেই মন্ত্রী নাজারা জানায়, রাজকুমারী আপনি কোথায় গিয়েছিলেন? প্রাসাদে গিয়ে দেখুন একবার কি অবস্থাটা হচ্ছে সেখানে। সেখানে গিয়ে দেখে এরা দুইজন মন্ত্রী বলিনারকে নিয়ে ছিনিমিনি খেলছে। রীতিমতো অতিষ্ঠ তারা এদেরকে নিয়ে। আর আগেই জেনেছি এনারা হলেন এলিয়ানের বাবা মা, অর্থাৎ এই রাজ্যের রাজা এবং রানী। আর এজন্যই তারা এত কিছু সহ্য করছে। এই বুড়ির মুখটার দিকে একবার তাকিয়ে দেখো, কত অতিষ্ঠ হয়ে আছে এদেরকে নিয়ে। আচ্ছা যাই হোক, এরা এই 3-4 জন ছাড়া কেউ জানে না যে রাজ্যের রাজা রানী দানবে পরিণত হয়েছে। রাজ্যের প্রজাদের সামনে এভাবে পুতুল দাঁড় করিয়ে বোঝানো হয় এই তো রাজা আর রানী, কিন্তু এভাবে আর কতদিন। এদিকে জেনারেল কার্ডো বেশ কয়েকদিন ধরে রাজা রানীর সাথে দেখা করতে পারছে না। সে রাজা রানীর সাথে দেখা করতে চায়, আর এজন্য এরা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে আসছে। ফলে শেষমেশ তাদের সাথে আর দেখা করা হচ্ছে না। এলিয়ান তার পিতামাতাকে আগের মতো ফিরিয়ে আনতে দুজন ওরাকলকে চিঠি পাঠায়। ওরাকল যারা মহাজ্ঞানী, আকাশবাণী করে থাকে, অর্থাৎ যাদের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না, এবং একসময় তাদের উত্তর আসে। তারাও একটা চিঠি পাঠায়। তাতে বলে 3য় মাসের 3য় দিনের প্রাককালে তারা আসছে, অর্থাৎ আজ। আর আজই এলিনার জন্মদিন। এলিনা তাদের জন্য অপেক্ষায় থাকে। এদিক থেকে এলিনার জন্য চারিদিক থেকে জন্মদিনের গিফট এসেছে। এখানে এই বুড়িটার বিভিন্ন কার্যকলাপ তোমাকে অনেক বিনোদন দেবে। আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু তোমরা যদি এই মুভিটা ডাউনলোড করে দেখো তাহলে অনেক বিনোদন পাবে এই বুড়িটার থেকে। অন্যদিকে দেখা যায় ওরাকল দুজন চলে এসেছে বড় একটা ব্যাঙে চড়ে। বড় এই ব্যাঙটা দেখে এই রানীটার অবস্থাটা একটু দেখো। আচ্ছা যাই হোক, এটা কিন্তু যে সে ব্যাঙ নয়। পৌঁছে দেওয়ার বিনিময়ে তাকে 5 স্টার দেওয়া লাগে। ওরাকল দুজন এসে বলে, হ্যাঁ প্রিন্সেস, তুমি চিঠিতে বলেছিলে তোমার বাবা মায়ের সাথে নাকি ঝামেলা হচ্ছে। তারা নাকি তোমার সাথে দানবের মতো আচরণ করছে। তা কোথায় তারা? এলিয়ান তাদেরকে দেখায়। তারা দেখে এরা সত্যিই দানব। তারা ভেবেছিল এলিয়ান হয়তো একটা রূপক হিসেবে বলেছিল, কিন্তু এখন দেখে তাদের জীবন বাঁচানোই সাই। যাই হোক, এলিয়ান একটা পুতুল দিয়ে তাদেরকে একটু অন্যমনস্ক করে, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। তারা এই দুজনকে নিয়ে বিনোদন নিচ্ছে। যাই হোক, তারা কোনো মতে জীবনটা নিয়ে পালিয়ে বাঁচে। এলিয়ান খুবই মন খারাপ করে, কারণ তারা তার পিতামাতার মুক্তির পথ বলে দিতে পারতেন। এদিকে তার পিতামাতাই তাদেরকে পালাতে বাধ্য করেছে। রাতে এলিয়ান তার জন্মদিনের কেক নিয়ে যায় তাদেরকে খাওয়াতে, কিন্তু তারা এই কেক খেতে আসছে না। তারাও এলিয়ানের প্রতি রাগ করেছে। পরে এলিয়ানের মাথা একটু চিন্তা ভাবনা করে কেকটা খেয়ে ফেলে, কারণ খাবারের উপরে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। এলিয়ান তার সাথে জড়িত কিছু স্মৃতি কল্পনা করছিল। এই কল্পনা কি শুধু এখন স্মৃতি হয়ে থাকবে, নাকি এলিয়ান আবার ফিরে পাবে সেই দিনগুলো, ফিরে পাবে তার পিতামাতাকে? এলিয়ান এই স্বপ্নগুলো দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ সে খেয়াল করে বাইরে হইচই হচ্ছে, কিন্তু কেন? এলিয়ান মনে করে দেখে রাতে যখন তার পিতামাতাকে কেক দিতে এসেছিল তখন দরজায় তালা না দিয়েই চলে গিয়েছিল। আর এই সুযোগে তারা বাইরে বেরিয়ে আসে এবং কিছু ভেড়ার উপরে আক্রমণ শুরু করে। রাজ্যের প্রজারা ভয় পেয়ে যায়। জেনারেল কার্ডোনা সৈন্যদেরকে আদেশ করে অতি দ্রুত এদেরকে আটক করতে। তখন এলিয়ান বোঝায় যে এরা তার পিতামাতা, এই রাজ্যের রাজা এবং রানী। তখন মন্ত্রী নাজারা কার্ডোনাকে বলে, 1 বছর আগে আমাদের রাজা এবং রানীর সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। তখন কার্ডোনা বলে হয়তো তখন রাজা ছিল, কিন্তু এখন নয়। রাজ্যের প্রজারা কোনো মতেই দানব রাজাকে মেনে নিবে না, আর এজন্য তাদেরকে একটা খাঁচায় বন্দি করে নেয়।
রাজ্যের প্রজাদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। তারা কোনোভাবেই এই রাজ্য ছাড়তে চায় না। এদিকে তাদের জীবনের নিরাপত্তা কে দিবে, রাজ্যের দায়িত্বও বা কে নিবে? তখন মন্ত্রী নাজারা এবং বলিনার বলে সিংহাসনে রাজকুমারী বসবে। এখন প্রশ্ন ওঠে, তাহলে ওই দানব দুজন? তখন কার্ডোনা বলে তাদেরকে পৃথিবীর অন্য প্রান্তে নির্বাসিত করা হবে। রাজ্যের প্রজারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে ওই দানব দুজনকে নির্বাসিত করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এলিয়ানের একটা পোষা ইঁদুর ছিল, সে একটা যন্ত্র নিয়ে খেলছিল, আর ওইটা হলো ফোব। ওরাকল দুজন যখন তাড়াহুড়ো করে পালাচ্ছিল তখন তারা এটা রেখেই পালিয়ে গিয়েছিল, আর এটার মাধ্যমে তাদের নির্দেশনায় একটা জাদু করে এই সৈন্যগুলোর প্যান্ট খুলে দেয় এবং তার পিতামাতাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এলিয়ানের এই ইঁদুরটা এটা দিয়ে বিভিন্ন ধরনের জাদু করে ওদেরকে প্রতিরোধ করে। এদিকে ভুলবশত বলিনারের উপরে জাদু পড়ে যায়, ফলে কি হয়, বলিনারের মুখ এবং আচরণ ইঁদুরের মতো হয়ে যায়। এলিয়ান সৈন্যদেরকে ফাঁকি দিয়ে বনের মধ্যে ঢুকে পড়ে। সেখানে এলিয়ানের ইঁদুরটা বলে, আমি পাস্তার গন্ধ পাচ্ছি। এলিয়ান বলে, তুমি ঘন বনের মধ্যে কিভাবে পাস্তার স্মেল পাচ্ছ? পরে তারা খেয়াল করে একটা পেঁচা, আর ওই পেঁচাটা উড়ে গেলেই দেখা যায় সুন্দর একটা বাড়ি। সেখান থেকেই এই স্মেলটা আসছে। এলিয়ান সেখানে গিয়ে দেখে এইটা ওই ওরাকল দুজনের বাসা। ওরা বাইরে আসতেই দেখে বাইরে ওই দানব দুজন। তখন আবার দরজা বন্ধ করে দেয়। এলিয়ান বলে, তোমাদের ভয় নেই, তারা তোমাদেরকে কিছু বলবে না। এলিয়ান তাদের কাছে সাহায্য চায়, কিন্তু ওরা বলে তারা কোনো প্রকার সাহায্য করতে পারবে না, কারণ এটা তাদের সামর্থ্যের বাইরে। আসলে প্রকৃতপক্ষে তারা হলো ধান্দাবাজ। ওই ফোপটা দিয়ে একটু অর্ধেক জাদুটোনা করতো আর কি, এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা নেই তাদের। যাই হোক, সেখান থেকে নিরাশ হয়ে চলে আসে এবং দেখে বনের মধ্যে একটা রহস্যময় গুহা। তারা ওই গুহার মধ্যে যায় এবং খেয়াল করে সেখানে সুন্দর শব্দ করলে শ্রুতিমধুর প্রতিধ্বনি উৎপন্ন হয়, অর্থাৎ ভালোবাসার প্রতিধ্বনি। কিন্তু যদি রাগ করে কোনো শব্দ করা হয় তাহলে সেই প্রতিধ্বনি কানে সূচের মতো অনুভূত হয়। এখন ভয়ের ব্যাপার হলো এলিয়ানের বাবা মাকে নিয়ে, কারণ তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, মানে ওই একটু অর্ধেক খুনসুটি আর কি। এলিয়ান যে ভয়টা করেছিল ঠিক সেটাই হলো। এলিয়ান কোনো মতে তাদেরকে শান্তশিষ্ট করে গুহার বাইরে নিয়ে আসে। তবে একটা মজার ব্যাপার হলো, এলিয়ানের পিতামাতা আগে কথা বলতে পারতো না। এই গুহা থেকে বাইরে এসে এলিয়ান খেয়াল করে তারা কথা বলতে পারছে। এতে এলিয়ান খুবই খুশি হয়েছিল। এলিয়ান বাবা মায়ের সাথে মজা করে বলছে, আমি তোমাদের জন্য কেক এনেছি। তারা তখন বলে, কোথায় কেক, কই দাও। আর কেক কে আগে নিবে সেই দ্বন্দ্ব তাদের দুজনের মধ্যে আবার শুরু হয়ে যায়। তখন অন্য পাশ থেকে ইঁদুরটা বলে ওঠে, এই যে হ্যালো, আমার এক টুকরো কেক চাই কিন্তু। এলিয়ান বলে, কই আমি তো কেক আনি নাই। বোঝো ব্যাপারটা। এলিয়ানের মা ইঁদুরটাকে একটু ভেঙাই দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ওই ওরাকল দুজন একটা জলাশয়ের কথা বলেছিল, আলোময় জলাশয়। যদি এলিয়ানের মা বাবা ওই জলাশয়ে স্নান করে তাহলে তারা আবার মানুষের রূপে ফিরে যেতে পারবে। এজন্য তারা ওই জলাশয়ের উদ্দেশ্যে বের হয়। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে নেই, এলিয়ান যে এদের মেয়ে সে কিন্তু এরা জানে না, অর্থাৎ তাদের কোনো স্মৃতি মনে নেই। এখন এলিয়ান তার বাবা মাকে বলছে, আচ্ছা তোমরা বলো তো আমার নাম কি? ওরা বলে, তোমার নাম কি আবার, কেক গার্ল? তখন এলিয়ান বলে, না, আমার নাম কেক গার্ল নয়, আমার নাম এলিয়ান। আমি তোমাদের মেয়ে আর তোমরা আমার বাবা মা। তখন এলিয়ানের মা বলে, ও আচ্ছা, তাহলে আমি তোমার মেয়ে আর তুমি আমার বাবা মা? এলিয়ান বলে, না, শুধুমাত্র আমি তোমাদের মেয়ে। তখন এলিয়ানের বাবা বলে, আচ্ছা তাহলে আমি কার মেয়ে? ওই ইঁদুরটার? তাহলে বোঝো কি একটা অবস্থা। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, খেয়াল করে দেখেছো, যখন একটা বাচ্চা সবেমাত্র কথা বলতে শেখে তখন ও যাকে মা বলে চেনে তার ওই মাকে সবার মা বানিয়ে দেয়। অর্থাৎ ওর মা মানে ওরও মা, ওর বাবারও মা, মানে সবার মা। মানে একটা বিব্রতকর অবস্থা তৈরি করে ওই বাচ্চাটা। এখানেও সেই একই ঘটনা ঘটেছে। আচ্ছা যাই হোক, তারা হাঁটতে হাঁটতে একটা মরুভূমির মধ্যে এসেছে। এটা এমনই একটা জায়গা যেখানে যদি কোনো মানুষ ছায়ার মধ্যে পড়ে যায় তবে সে বালির মধ্যে ঢুকে যাবে। তবে যদি এই পাথরের উপরে আশ্রয় নেয় তাহলে কোনো বিপদ নেই। তারা খেয়াল করে একটা বিড়ালের বাচ্চা বিপদে পড়েছে। সে যে পাথরটায় আশ্রয় নিয়েছে সেই পাথরটা বালির ঢেউয়ে চলে যাচ্ছে। তারা কোনো রকমভাবে ওই বাচ্চাটাকে বাঁচায় এবং তার মায়ের হাতে তুলে দেয়। সেখানে এলিয়ান ওই ছানাদের সাথে খুনসুটি করছিল। সেখানে দুইটা বিড়াল খেলা করছিল। তখন এদের মা বিড়ালটা এলিয়ানের বাবাকে বলছে, এই যে ওই যে দুইটা বাচ্চা দেখছো না, ওইটা আমার বাচ্চা।
তখন এলিয়ানের বাবা বলে, ওই যে মেয়েটাকে দেখছো, ওইটা আমার মেয়ে। এলিয়ানের মা বলে, হ্যাঁ, এলিয়ান আমাদের মেয়ে। এটা শুনে এলিয়ান অনেক আনন্দিত হয়ে যায়। তার মা বাবা তাকে চিনতে পেরেছে। তারা কিছুক্ষণ আনন্দ করতে থাকে। আর ঠিক তখনই তারা দেখতে পায় ওই দূরের পাহাড়ের চূড়ায় কি যেন একটা জ্বলজ্বল করছে। সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, এটাই সেই আলোকিত জলাশয়, যেখানে স্নান করে এলিয়ানের পিতামাতা আবার মানুষের মতো হয়ে যেতে পারবে। তারা ছুটে চলে আসে সেই জায়গায়। এলিয়ান খুবই আনন্দিত। কিন্তু তার পিতামাতা যখনই ওই জলাশয়ের কাছে যেতে শুরু করেছে, তখনই ওই জলাশয়ের জল তাদের থেকে দূরে সরে যেতে থাকে। তখনই সেই দুর্ঘটনা তাদের সামনে ভেসে ওঠে। তারা যখন নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব করছিল, তখনই এই পাকের মধ্যে পড়ে যায়। আর তখন থেকেই তারা এই দানবে পরিণত হয়েছিল। অর্থাৎ তাদের নিজেদের মধ্যকার রাগই তাদের ভয়াবহ রূপের কারণ। তারা তাদের ভুলটা বুঝতে পারে। এলিয়ান তাদেরকে জলাশয়ের ভিতরে যেতে বলছে। তখন তারা এই বিষয়টা এলিয়ানকে বুঝিয়ে বলে। এখন তারা মানুষের রূপে ফিরে যেতে চায় না। তখন এলিয়ান অনেক রাগ করে বসে। আর ঠিক তখনই ওই পাক এলিয়ানকে গিলে নিতে শুরু করেছে। এলিয়ানও ওই দানবে পরিণত হয়ে যাচ্ছিল। এমন সময় তার পিতামাতা পাহাড়ের চূড়া ভেঙে জলাশয়ের জল ওই পাকের মধ্যে ফেলে। ফলে এলিয়ান আর দানব হতে পারে না। এখন এলিয়ান দৌড়ে ওই জলাশয়ের মধ্যে যায়। সেখানে তার পিতামাতাও ছিল। এমন সময় সেই জলাশয়ের মধ্যে জল জমতে থাকে। ফলে সেই জলের স্পর্শে তার বাবা মা আবার মানুষ রূপে ফিরে আসে। ফলে এলিয়ান ফিরে পায় তার বাবা মাকে, আর রাজ্য এবং প্রজারা ফিরে পায় তাদের রাজাকে। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়। মাই লাভস, যদি গল্পটা তোমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। সে পর্যন্ত বাই।